সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়ে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে রেল কর্তৃপক্ষ। সকাল ৬টা ৩০ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে। ২-১টা ট্রেন ব্যতীত বাকি সব ট্রেনই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ভোলায় বাস সিএনজি শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নিরাপত্তার দাবিতে বরিশালের ১৬টি রুটে চলছে বাস ধর্মঘট। অসম চুক্তির কারণে বেড়া দেওয়ার সাহস পাচ্ছে ভারত। দিল্লিতে সীমান্ত সম্মেলন হবে, সীমান্ত হত্যা বন্ধ সহ নানা বিষয়ে আলোচনা। বাইরের শক্তি নয়, সামনের পথ নিজেদেরই নির্ধারণ করতে হবে মন্তব্য সালাউদ্দিনের। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দাবি। আলাদা হত্যা মামলায় সালমান, আতিক মামুন আবারও রিমান্ডে। গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগারওয়াল সহ ৪ আসামিকে। শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত। ভারতের উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু, আহত শতাধিক, বহু হতাহতের শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তি কাটেনি যাত্রীদের। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেন। বেশিরভাগ ছাড়তে ৩ থেকে ৪ ঘন্টা বিলম্বে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্টেশন ম্যানেজার বলছেন খুব দ্রুতই স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সারিবদ্ধ যাত্রীদের চোখ স্টেশনের শিডিউল স্ক্রিনে। কখন আসবে কাঙ্ক্ষিত ট্রেনের সূচি। কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও রাজধানীর কমলাপুরে সময় মতো আসছে না অনেক ট্রেনই। এই লিস্টে কোনো নাম দেখতেছি না এখন পর্যন্ত। এখন কতক্ষণ কি হয় আল্লাহ জানে। কি স্ট্রাইক করলো ওনারা, এত দুর্ভোগ মানুষের। এখন পর্যন্ত ট্রেন এসে পৌঁছায় নাই। এখন বলতে পারতেছি না যে কখন আমরা যা পৌঁছাবো ওখানে। কয়েক ঘন্টা অপেক্ষার পরও ট্রেন পাননি অনেক যাত্রী। এতে ভোগান্তি বাড়ছে তাদের। প্ল্যাটফর্ম দেয় না, শিডিউল দিচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম দেয় না। কত সময় থাকতে হবে সেটা তো বলতে পারছি না। মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির কারণে রিফুয়েলিং না হওয়ায় ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়। ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেজন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ ২-১ দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। তবে দ্রুতই শিডিউল স্বাভাবিক হবে বলে জানান ট্রেনের কর্মকর্তা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রেলওয়ে চলাচলের সব শেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ট্রেন চলাচলের সবশেষ অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন? যাত্রীরা কি বলছে? এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যস্ত হয়েছে, তবে এখন আমরা যেটি দেখছি যে সেটি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এবং এখন যে ট্রেনগুলো ছেড়েছে সেগুলো কিন্তু ২০ থেকে ২৫ মিনিট কিছুটা দেরিতে ছাড়ছে এবং আমরা দেখছিলাম যে ট্রেনের কর্মকর্তারা বলছিলেন যে এটা হয়তো সন্ধ্যার পরেই আসলে মোটামুটি সবকিছু স্বাভাবিক হবে। এখন পর্যন্ত আমরা দেখেছি এখানে ২২টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং 10টি ট্রেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কমলাপুর স্টেশনে চলে এসেছে এবং সেই ট্রেনগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী ছিল এবং এখন পর্যন্ত যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী এসেছে। তবে সকালের দিকে যেসব ট্রেন ছেড়েছে সেগুলোতে কিন্তু অনেক যাত্রী আমরা দেখেছিলাম যে তারা ছাড়া পড়েছে। অনেকেই আসলে ৬টার দিকে যে ট্রেন ছাড়বে সেটি অনেকে জানার সুযোগ ছিল না এবং যেহেতু রাত ২:৩০টার দিকে আসলে
এই সংবাদটি এসেছে যে ট্রেনের কর্মবিরতি তারা প্রত্যাহার করেছে, ফলে অনেকেই কিন্তু ঠিক সময়ে কমলাপুর স্টেশনে আসতে পারেনি, ফলে সেখানে কিন্তু কিছুটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে এবং তারা কিন্তু অভিযোগ করছেন এখানকার স্টেশন ম্যানেজারের কাছে যে সেই রিশিডিউল করা যায় কিনা সেগুলো বিষয়ে। তবে এখন পর্যন্ত যেহেতু ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু কিছুটা স্বস্তিতে আছে এবং তারা আশা করছেন যে সন্ধ্যার পরে হয়তো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে ট্রেনের সমস্ত কার্যক্রম। তো এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সবশেষ। ধন্যবাদ হাসান আপনাকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার বিস্তারিত নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। বাস ভাঙচুর ও হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের 16টি রুটে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এদিকে বাস ডিপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলায় দুপক্ষের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জেলা বাস মালিক সমিতি। দক্ষিণাঞ্চলে এ পরিবহন ধর্মঘটের কারণে চলছে চরম বিপাকে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং দুর্ব্যবহারের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশালের রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে 3 ঘন্টা বন্ধ রাখেন যান চলাচল। এই সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়। আমার এখানে আমি কালকে তাদেরকে বহুত বুঝিয়েছি যে তোমরা আগামীকালকে গাড়ি চালাও, তারা বলতেছে জি না আপনারা যেহেতু আমাদের জীবন সিকিউরিটি লাইফ সিকিউরিটি দিতে পারতেছেন না, আমরা আপনাদের সাথে আমরা গাড়ি চালাবো না, প্রয়োজন বোধে আপনারা চালান। আমাদের জীবন মালের জানমালের নিরাপত্তা চাই, আমরা রাস্তায় এভাবে অপমান অপদস্থ হইতে চাই না। এমন পরিস্থিতিতে ভাঙচুর হামলায় জড়িতদের বিচার ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন। বুধবার ভোরে শুরু হয় এই কর্মসূচি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের 16 রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটের যাত্রীরা। আর এই সুযোগে তাদের পকেট কাটছে ছোট যানবাহনের চালকরা। গাড়ি কবে কখন ছাড়া হবে বা কবে ছাড়বে সেটা তারা ভালো নির্দিষ্টভাবে বলতে পারতেছে না। অনেক দুর্ভোগে পড়েছি, আমরা যেতে পারছি না, আমরা পিরোজপুরে যাব, কোনো ধরনের গাড়ি পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি। তাই বাস চলাচল খুব দ্রুত চালু করা প্রয়োজন। এদিকে মঙ্গলবার বাস ডিপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে 30 জন। এছাড়া 4টি বাস ও কয়েকটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। ঘটনার জেরে বুধবার সকালে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা। খুবই দুর্ভোগ হতে হচ্ছে। এই যে বাস চললে বা সিএনজি চললে আমরা বাসে বা সিএনজিতে খুব দ্রুত যেতে পারতাম, বাট এখন অটোতে যেতে হচ্ছে, ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। বাস চলাচল বা সিএনজি চলাচল না করলে আসলে যাত্রীদেরই সমস্যা হয়, আমরা যারা সাধারণ যাত্রী তাদেরই সমস্যা, এটা আমরাও বুঝি। কিন্তু যারা বাসটা চালাবে, যারা সিএনজি জেটটা চালাবে, তাদের তো চালাতে হবে। আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ফাইন্ড আউট করতে পারলেই বুঝতে পারবো কবে চালাবে, ওনারা কবে সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দক্ষিণাঞ্চলের বাস ধর্মঘটের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং ভোলা থেকে ছোটন সাহা। প্রথমে যাচ্ছি বরিশালে, আমাদের শাকিল রয়েছেন আমাদের সাথে। শাকিল, বাস ধর্মঘট নিরসনে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, পরিস্থিতি নিয়ে কি বলছেন যাত্রীরা, বিস্তারিত নিয়ে জানাবেন। দেখুন, বরিশালে সকাল থেকে এই রূপাতলী যে বাস টার্মিনাল আছে সেখান থেকে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। আপনি জানেন যে বরিশালে যে বাস শ্রমিকরা আছে তারা একটি বাস ভাঙচুরের প্রতিবাদে এবং তাদের নিরাপত্তার দাবিতে এই যে কর্মবিরতি সেটি তারা পালন করছে। এবং সকাল থেকে আসলে বরিশালের যে 16টি রুট আছে সেই 16টি রুটে আসলে এখান থেকে বাস চলাচল না করায় যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এর ফলে যে বিকল্প যে যানবাহনগুলো আছে তারা যাত্রীদের পকেট কাটছে বলেও কিন্তু একটা অভিযোগ উঠেছে। তবে যাত্রীরা দাবি করেছে যে দ্রুত যাতে এই বিষয়টা সমাধান করা হয়। আমরা কথা বলেছিলাম এখানে যারা বাস শ্রমিক আছে তাদের সাথে, তারা যেটা জানিয়েছে যে এরই মধ্যে যে বরিশালের যে রুটগুলোতে আসলে বাস চলাচল বন্ধ আছে সেই রুটের শ্রমিকদেরকে নিয়ে আজ 3:30টার সময় একটি তারা বৈঠকে বসবে এবং
এবং এই বৈঠকের পরপরই আসলে কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে যে এই বাস আসলে চলাচল করবে কি করবে না। এদিকে আমি কথা বলছিলাম বরিশালের জেলা প্রশাসকের সাথে, তিনিও যেটা বলেছেন যে গতকালকে যে শিক্ষার্থীদের সাথে এক বাক বিতণ্ডা নিয়ে যে এই যে ঘটনার যে সূত্রপাত, সেই সূত্রপাতের পর কিন্তু বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা সড়ক অবরোধের পরে 3 ঘন্টা পর কিন্তু বিষয়টা সমাধান হয়, কিন্তু এরপর পরই কিন্তু শ্রমিকরা আবার এই ধর্মঘটের ডাক দেয়। অতএব দ্রুত যাতে এই বিষয়টা সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন, এবং অতি দ্রুত এ বিষয়ে সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে কিন্তু দাবি করেছেন জেলা প্রশাসক। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে। সবশেষ আমরা যাব ভোলায়। ভোলায় আছে আমাদের সহকর্মী ছোটন সাহা, জানবো সেখানকার খবর। শাকিল মাহমুদ, বরিশালের যে অবস্থা বলছিলেন, ভোলার যে অবস্থা সেটি হচ্ছে ডিপোতে যে সিএনজি রাখাকে কেন্দ্র করে কিন্তু মূলত এই বাস মালিক সমিতির শ্রমিকদের সাথে যে দ্বন্দ্ব চলমান ছিল সেটি এখনও অব্যাহত রয়েছে, এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু এর প্রতিবাদে কিন্তু তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে, এবং সেটি দুপুর 2টা পেরিয়ে গেলেও কিন্তু সেটি এখনও অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে বেশিরভাগ যাত্রী কিন্তু এসেছেন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তারা আসলে বাস চলাচল বন্ধ থাকার কারণে তারা কিন্তু অনেকেই দুর্ভোগে পড়েছেন, অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছেন, এমনটি আমরা জেনেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে আমরা দেখেছি পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, এবং এখন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বলা যায় অনেকটাই শান্ত, তবে অনেকটা থমথমে অবস্থাও কিন্তু বিরাজ করছে এমনটি জেনেছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে 2 পক্ষকে কিন্তু সমঝোতা বৈঠকের জন্য সন্ধ্যায় ডাকা হয়েছে। হয়তো সেই বৈঠকে যদি সমাধান হয় সেক্ষেত্রে নতুন করে আবার কিন্তু এই রুটে বাস চলাচল কিন্তু শুরু হবে। এবং গতকালকে যে সূত্রপাত, এই সূত্রপাতকে কেন্দ্র করে এখনো যে অবস্থা, আতঙ্ক কিন্তু বিরাজ করছে, এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছেন এমনটি বলছেন, এবং উভয় পক্ষই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দুষছেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে বাস মালিক সমিতি এবং সিএনজি শ্রমিকদের যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে যে বাস চলাচল বন্ধ রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ছোটন। দক্ষিণাঞ্চলের বাস ধর্মঘটের বিস্তারিত নিয়ে বরিশাল ও ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল ও ছোটন। ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে খুলনা থেকে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ। প্রশাসনের আশ্বাসে বুধবার সকাল 8টা থেকে শুরু হয় তেল উত্তোলন ও পরিবহন। বুধবার সকালে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেন সংগঠনের সভাপতি এনাম মুন্সি। জানান, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে খুলনার বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার বেলা 2টা থেকে কর্মবিরতি শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এদিকে ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় পৌঁছয়নি জ্বালানি তেল। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাইছি যে আমাদের সেক্রেটারি সাহেবকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হবে। আপাতত আমরা আমাদের এই কর্মসূচিটা স্থগিত করছি। সকাল থেকে গাড়ি লোড শুরু হয়ে গেছে, অরিজিনাল লোড শুরু হয়েছে, কিছু গাড়ি বেরিয়ে গেছে। পতিত সরকারের করা অসম চুক্তির কারণেই ভারত সীমান্তে বেড়া দেওয়ার সাহস করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 17-20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, শূন্য লাইনে 150 গজের মধ্যে কাঁটা তারের বেড়া নির্মাণ, অভিন্ন নদী পানি বন্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারত সীমানা নির্ধারণ এবং সীমান্ত রক্ষা বাহিনীর দায়িত্ব পালন বিষয়ে 4টি চুক্তি হয়, যার মধ্যে 2011 সালে করা চুক্তিটি অসম এবং এ কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণের সাহস করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি,
এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা যে ইলিগেল কিছু বললে তা না, যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে 10 গ্রাম আঙ্গার পোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। আসন্ন সম্মেলনে সীমান্তে মানুষ হত্যা বন্ধে জোর দেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গে সীমান্তে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সহ 150 গজের ভেতরে কোনো কাজ করতে হলে অনুমতি নেওয়া হয় সে ব্যাপারেও গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়। মুহুরীচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা, ওইটা নিয়েও একটু আলোচনা হয়। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। তারপরে হইল সবচেয়ে একটা কিভাবে দোনো দেশের সম্পর্ক আরো ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলি ব্যাপারে আলোচনা হবে। এছাড়া নদীসমূহের সুষম পানি বন্টন সহ ভারতীয় মিডিয়ার মিথ্যা সংবাদ প্রচার বন্ধ করতেও আলোচনা করা হবে। আলোচনায় অংশ নিয়ে সীমান্ত হত্যা বন্ধে 0 টলারেন্সের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিডিআর সৈনিকদের পরিবার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাসহ কিছু রাজনৈতিক দল বিদ্রোহে জড়িত সব বিডিআর সদস্যকে ঢালাওভাবে নির্দোষ দাবি করার প্রতিবাদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন ক্লাবের সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। বলেন, দেশের গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক দল বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধু ভারত এবং শেখ হাসিনাকে দিচ্ছে। সম্প্রতি যেসব বিডিআর সদস্য জামিন পেয়েছেন তা নিয়ে আপত্তি নেই জানিয়ে তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত নির্দোষ দাবি করার প্রহসন ছাড়া কিছু নয়। অভিযুক্ত বিডিআর সদস্যদের সবাই যদি নির্দোষ হয় তাহলে করা হত্যা করলো কে, এমন প্রশ্ন তোলে শহীদ পরিবারগুলো। আপনারা যখন সম্প্রচার করেন তারা জেল থেকে ছাড়া পাচ্ছে, কাঁদছে, তাদেরকে জড়িয়ে ধরছে তাদের সন্তানরা, আপনাদের মনে হয় এরা সবাই অসহায়ের মতো সেদিন হাহাকার করছিল অফিসারদের মৃত্যু দেখে? ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই, এটা তাদের অপরাধ না, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয়। বাইরের শক্তি নয়, সামনের পথ নিজেদেরই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জুলাই অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেশের মানুষ দিয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে মানবতা বিরোধী হত্যার জন্য দায়ী ব্যক্তির সঙ্গে দলেরও বিচার করতে হবে, কিন্তু এখনও এ বিচার নেই নিয়ে কেউ সোচ্চার নয়। এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবিও জানান তিনি। আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করি অধিকাংশ জায়গায় আমরা একমত হব এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিছু মধ্যমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। আলাদা হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে সাবেক মেয়র আতিকুল ইসলাম, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও ডাবি ছাত্রলীগ নেতা সৈকতের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মুহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের ঢাকার আদালতে হাজির করলে এ আদেশ দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম আদালত। সালমান এফ রহমান এবং
চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র আনিসুল হকের বিরুদ্ধে আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তানভীর আহমদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। আগামী শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার 3 পর্বে হবে ইজতেমা। আগামী 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। মুসল্লিদের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যার আয়োজক তাবলিগ জামাত শুরাই নেজাম বা মাওলানা জোবাইর অনুসারীরা। আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজন করবে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যা মামলা সহ নানা জটিলতায় বর্তমানে কোণঠাসা তারা। এদিকে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি এগিয়ে চলছে। পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদ্রাসা ছাত্র শিক্ষক ও সাধারণ মুসল্লিরা প্রতিদিন দলে দলে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তারা মাটি কাটা, ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির যাবতীয় কাজ করছেন। আমরা আজকে প্রায় 5 দিন ধরে আমরা কাজ করতেছি। আমাদের কামরাগুলো আমরা বানছি অথবা সব সাফাই আমাদের চলতেছে। এক কার্যক্রমে প্রায় শেষের পথে, অল্প কিছু বাকি আছে। ইনশাল্লাহ সঠিক সময়ের মেহমান আসার আগেই ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা ময়দানের কাজ শেষ, এখন মেহমানদের অপেক্ষায় আমরা বসে আছি। দেশি বিদেশি মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ, পাশে রয়েছে তাদের থাকার ব্যবস্থা। এছাড়া মুসল্লিদের পারাপারে তুরাগ নদের ওপর সেনাবাহিনী নির্মাণ করছে ভাসমান ব্রিজ। শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক জানান, ইজতেমার প্রস্তুতিতে কিছু দেরি হলেও যথাসময়ে শেষ হবে। আমাদের কাজ মোটামুটি 100% শেষ। এখন শুধু আমরা মেহমানের অপেক্ষা, আমাদের সময় মতো ইজতেমা শুরু ইনশাআল্লাহ। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকেও আমাদের একটা মোবাইল কোড হচ্ছে ব্লেড ফ্যাক্টরির সামনে, ওইখানে কিছু অবৈধ দোকান উচ্ছেদ আছে। এই ধরনের সামান্য যেই কাজগুলো আমরা যেগুলো বাকি আছে এগুলোই শেষ, খুবই সামান্য কাজ, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। ওয়াচ টাওয়ার নির্মাণ, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সহ কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।